বেনজির আহমেদ এবার দুবাই বসে এমন এক আইনি চাল চেলেছেন যা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফাঁসি দেওয়া উচিত। এদিকে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদ জেলখানায় বসে ভয়াবহ চক্রান্ত করেছে। দুবাই থেকে সে মুক্তি পায়, বাংলাদেশের তারেক রহমান পেশে যায়। এই নিয়ে বাংলাদেশে ধ্বংসলীলা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিষয়ে নানান সময় নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, নানান ধরনের গুঞ্জনও ছড়াচ্ছে। এখন যেটি জানা যাচ্ছে অন্তত বেশ কয়েকটি সূত্র থেকে, বাংলাদেশে তাকে ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি যাতে সফল না হয় সেক্ষেত্রে তিনি বিশেষ কৌশল অবলম্বন করছেন। সেই কৌশলের বিষয়ে আসছি। তবে এটা তো সত্য কথা, প্রথমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে তাকে আসলে ইন্টারপোলের সহায়তায় আটক করা হয়নি, তাকে কোনো একটি বিষয়ে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সদর দপ্তরে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। এই বেনজির আহমেদই নাকি টোটাল দেশটাকে কন্ট্রোল করতো, মানে এক কথায় শেখ হাসিনার ডান হাত। যত দুর্নীতি কাজ রয়েছে সবকিছু করতো এই বেনজির আহমেদ, যার একটা কথাই কাঁপতো দেশ। তবে ইতিমধ্যে এই বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পরপরেই শেখ হাসিনা কঠিন বিপদে রয়েছে। বাংলাদেশের সাবেক মহাপুলিশ পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ যে কোনো উপায়ে নিজের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া ঠেকাতে মরিয়া। এর অংশ হিসেবে সম্প্রতি দুবাইয়ে ঘনিষ্ঠ একজনকে দিয়ে নিজের নামে মামলা করিয়েছেন তিনি। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদ দুবাইয়ের জেলখানায় বসেই ভয়াবহ খেলা খেলেছে। একটা নতুন পরিকল্পনা করে সে মুক্তি পাওয়ার রাস্তা পরিষ্কার করেছে এবং এই ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফাঁসিয়ে দেয়। দর্শক শ্রোতা, বেনজির আহমেদ গ্রেপ্তার হওয়ার পর দেশের প্রত্যেকটা জনগণ খুশি হয়েছিল। এখন নতুন অসংখ্য রহস্য উন্মোচন হয় এবং বেনজির আহমেদ যে দুবাইয়ের মধ্যে মুক্তি পাওয়ার রাস্তা হয় এবং মুক্তি পায় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। দর্শক, ক্ষমতার দম্ভ, শত শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য আর শেষমেশ আন্তর্জাতিক আইনের চোখে ধুলো দেওয়ার এক অবিশ্বাস্য নাটক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্দান্ত প্রতাপশালী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবার দুবাই বসে এমন এক আইনি চাল চেলেছেন যা শুনে তাবর তাবর আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদেরও রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। ইন্টারপোলের রেড নোটিশের জালে আটকা পড়ার পর যখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ক্লাইম্যাক্স। দেশে ফেরা ঠেকাতে বেনজির নিজের বিরুদ্ধে একটি ভুয়া মামলা দায়ের করিয়ে পুরো এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ প্রক্রিয়াকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। যে কোনো উপায়েই হোক বাংলাদেশের মাটিতে আর পা না রাখাটাই এখন তার একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য হাসিল করতে তিনি ব্যবহার করেছেন আন্তর্জাতিক আইনের এক ভয়ঙ্কর লুপহোল বা ফাঁকফোকর। কি সেই ফাঁদ? কিভাবে নিজের একজন ঘনিষ্ঠ বন্ধুকে দিয়ে নিজেরই বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করালেন তিনি? আর এই কুটু কৌশলের ফলে তাকে দেশে ফিরিয়ে আনার সরকারি সমস্ত চেষ্টাই কি তবে মাঠে মারা যেতে বসেছে? দর্শক, দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজনে আমরা আন্তর্জাতিক আইনের এই জটিল মারপ্যাচ এবং দুবাইয়ের বিচার ব্যবস্থার খুঁটিনাটি একদম সহজ ভাষায় ডিকোড করব। পুরো বিষয়টি জানলে আপনি অবাক হবেন যে অপরাধীরা নিজেদের বাঁচাতে আইনের অপব্যবহার করতে ঠিক কতটা মরিয়া হতে পারে। গত 12 জুন ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশের হাতে আটক হন পুলিশের সাবেক এই আইজিপি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মগোপনে থাকা বেনজির আহমেদ খুব ভালো করেই জানেন, তাকে যদি একবার বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনা হয় তবে দুর্নীতির পাহাড় সম মামলা এবং শাপলা চত্বরের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে চরম আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে তার বিশাল সাম্রাজ্য, রিসোর্ট থেকে শুরু করে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখন বয়জাপ্ত। এই অবস্থায় বাংলাদেশে ফেরা তার জন্য আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অন্যদিকে বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ কূটনৈতিক এবং আইনি চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্ধারিত 30 দিনের মধ্যেই সমস্ত আইনি নথিপত্র, মামলার এজাহার এবং আদালতের আদেশ আমিরাত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। যখন মনে হচ্ছিল বেনজিরকে দেশে ফেরানো এখন শুধুই সময়ের ব্যাপার, ঠিক তখনই তরুপের তাসটি চাললেন সেই ধুরন্ধর সাবেক পুলিশ কর্মকর্তা। দুবাইয়ের আন্তর্জাতিক সূত্র এবং ব্যবসায়িক মহলের তথ্য অনুযায়ী দেশে ফেরানো ঠেকাতে বেনজির আহমেদ তার অত্যন্ত ঘনিষ্ঠ এক সহযোগীকে দিয়ে স্থানীয় দুবাই আদালতে নিজের বিরুদ্ধে একটি দেওয়ানি বা ব্যক্তিগত আর্থিক লেনদেন সংক্রান্ত মামলা দায়ের করিয়েছেন। এখন সাধারণ দর্শকের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন জাগতে পারে, একজন মানুষ কেন নিজে থেকে নিজের ঘাড়ে মামলার বোঝা চাপাবেন? এতে তো তার বিপদ আরো বাড়ার কথা।
কিন্তু না দর্শক, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এটি বিপদ নয়, বরং নিজেকে বাঁচানোর এক চরম মাস্টার স্ট্রোক। দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের আইনি ব্যবস্থাপনা অনুযায়ী যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় আদালতে কোনো আর্থিক দেওয়ানি বা সম্পত্তির বিরোধ সংক্রান্ত মামলা চলমান থাকে, তবে সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে অন্য কোনো দেশের কাছে প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন করা যায় না। অর্থাৎ স্থানীয় পাওনাদার বা অভিযোগকারী পাওনা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত দুবাই সরকার ওই আসামিকে দেশ ছাড়ার অনুমতি দেবে না। বেনজির আহমেদ ঠিক এই আইনি সুযোগটিকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন। তিনি তার নিজের লোক বা বন্ধুকে দিয়ে আদালতে অভিযোগ দায়ের করিয়েছেন যে বেনজির তাকে বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এখন দুবাইয়ের আদালত বলবে, আগে আমাদের দেশের এই ব্যবসায়িক বিরোধের মীমাংসা হোক, তারপর তাকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি বিবেচনা করা হবে। দেওয়ানি মামলাগুলো বছরের পর বছর ধরে চলতেই থাকে, আর এই দীর্ঘসূত্রিতার সুযোগ নিয়েই বেনজির মূলত তার দেশে ফেরাকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, আন্ডারওয়ার্ল্ডে বা হোয়াইট কলার ক্রিমিনালদের কাছে এই কৌশলটি জুডিশিয়াল শিল্ডিং বা বিচারিক সুরক্ষা বর্ম হিসেবে পরিচিত। যখন বড় বড় দুর্নীতিবাজরা অন্য কোনো দেশে ধরা পড়েন, তখন তারা স্থানীয় আদালতে এমন ভুয়া পিটিশন দায়ের করেন, এর মাধ্যমে তারা মূলত তিনটি জিনিস হাসিল করেন: গ্রেফতারের আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সময় ক্ষেপণ করা, প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত জামিনে থেকে বিলাসবহুল জীবনযাপন করা, এবং অন্য দেশে রাজনৈতিক আশ্রয়ে পালানোর জন্য আইনি সময় বের করা। বেনজির আহমেদ যেহেতু তার জীবনের একটি বড় সময় পুলিশের শীর্ষ পদে কাটিয়েছেন, তাই আইনের এই ফাঁকফোকরগুলো তার চেয়ে ভালো খুব কম মানুষই বোঝেন। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যম যখন বেনজির আহমেদের আইনি টিমের সাথে যোগাযোগ করে, তখন তারা সুকৌশলে এই ভুয়া মামলার বিষয়টি অস্বীকার করেন। কারণ কোনো আইনজীবী প্রকাশ্যে স্বীকার করবেন না যে তার মক্কেল আদালতকে বিভ্রান্ত করতে সাজানো মামলা করেছেন। যদি দুবাইয়ের আদালত কোনোভাবে বুঝতে পারে যে এটি একটি ফেক লিটিগেশন, বা বেনজির আহমেদকে উল্টো আদালত অবমাননার দায়ে চরম শাস্তির মুখে পড়তে হবে। বেনজিরের এই আইনি চালের পর বাংলাদেশ সরকারের সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারকে এখন দুবাইয়ের আদালতের সামনে অকাট্য প্রমাণ হাজির করতে হবে যে বেনজির আহমেদের বিরুদ্ধে দুবাইয়ে দায়ের হওয়া ওই আর্থিক মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং এক্সট্রাডিশন এড়ানোর একটি কূটকৌশল মাত্র। যদি বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক আইনজীবীরা সফলভাবে এই ফেক লিটিগেশনের মুখোশ উন্মোচন করতে পারেন, কেবল তখনই দুবাই আদালত এই স্থানীয় মামলাটি বাতিল করে দিয়ে বেনজিরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিতে পারে। তবে এটি হতে যাচ্ছে এক অত্যন্ত দীর্ঘ এবং স্নায়ুক্ষয়ী আইনি লড়াই। প্রিয় দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিষয়ে নানান সময় নানান ধরনের তথ্য পাওয়া যাচ্ছে, নানান ধরনের গুঞ্জনও ছড়াচ্ছে। এখন যেটি জানা যাচ্ছে, অন্তত বেশ কয়েকটি সূত্র থেকে, বাংলাদেশে তাকে ফিরিয়ে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি যাতে সফল না হয়, সেক্ষেত্রে তিনি বিশেষ কৌশল অবলম্বন করছেন। সেই কৌশলের বিষয়ে আসছি। তবে এটা তো সত্য কথা, প্রথমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে তাকে আসলে ইন্টারপোলের সহায়তায় আটক করা হয়নি, তাকে কোনো একটি বিষয়ে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সদর দপ্তরে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আবার কখনো কখনো এমনও শোনা যাচ্ছিল যে তার বিরুদ্ধে আসলে যে মামলাটি হয়েছে সেটি করেছেন আবুধাবি বা দুবাইয়ের একজন ব্যবসায়ী। তার কাছ থেকে একটি বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, সেটিতে মোটা অঙ্কের টাকা বকেয়া পড়েছিল, এই জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যা হোক, পরবর্তীতে আমরা জানতে পারলাম বা সরকারের পক্ষ থেকে দাবি করা হলো যে তাকে আসলে দুদকের মামলায় ইন্টারপোলের সহায়তায় আটক করা হয়েছে। এমনকি এ কথাও তো সত্য যে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত প্রভাবশালী একটি গণমাধ্যম, যেটিকে আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে ট্রিট করলে ভুল হবে না নিশ্চয়ই, খালিজ টাইমস, বেনজির আহমেদকে নিয়ে প্রথম দিন যে রিপোর্টটি করলো, সেই রিপোর্টের সোর্স ছিল বাংলাদেশ গভর্নমেন্ট। অর্থাৎ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সংসদে, সেটিকে কেন্দ্র করেই রিপোর্টটি করলো। প্রশ্ন হচ্ছে, খালিজ টাইমসের মতন আন্তর্জাতিক মানসম্পন্ন একটি গণমাধ্যম তাদের নিজস্ব কোনো সোর্স ব্যবহার করতে পারলো না? আরব আমিরাতেরই গণমাধ্যম, তারা দুবাইয়ের পুলিশ থেকে কোনো বক্তব্য নিতে পারলো না? এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অনেক বড় প্রশ্ন। তো আমরা সরকারের বক্তব্যকেই গ্রহণ যখন করছি, তখন পুলিশের পক্ষ থেকে জানানো হলো যে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে সব ধরনের নথিপত্র এর মধ্যে পাঠানো হয়েছে, তোড়জোড় শুরু হয়েছে। এবং সেই জায়গা থেকেও আমি বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম, আপনাদের সামনে বলেছি যে তাকে ফিরিয়ে আনাটা আসলে কতটা কঠিন হতে পারে। কঠিন অবশ্যই হবে, তার কারণগুলো এর আগে ব্যাখ্যা করেছি। এখন যেটি জানা যাচ্ছে যে বেনজির আহমেদকে যাতে খুব সহজে বাংলাদেশে ফিরিয়ে আনা না যায়, বা এই প্রক্রিয়াটি যাতে আটকে যায়,
সেই জন্য তিনি বিশেষ একটি কৌশল অবলম্বন করেছেন। সেই কৌশলটি কি? সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ে অবস্থানরত তার ঘনিষ্ঠ একজনকে দিয়ে নিজেই নিজের নামে মামলা করিয়েছেন এবং সেই মামলায় অভিযোগ তোলা হয়েছে আর্থিক অপরাধের। এটিরও মজার একটা বিষয় আছে যে কেন এই ধরনের মামলা করানো হলো। বেনজির আহমেদের আইনি বিষয়ে দেখভাল করছেন এমন একজনের কাছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল বিষয়টি সম্পর্কে, তবে তিনি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে বিদ্যমান পরিস্থিতিতে নিজের লোক দিয়ে তার নিজের নামে মামলা করানোর তথ্যটি একেবারেই ঠিক নয়। আবার দুবাইয়ের একজন ব্যবসায়ী বাংলাদেশের একটি গণমাধ্যমকে বলছে যে এরই মধ্যে তার বিরুদ্ধে একটি দেওয়ানি এবং ব্যক্তিগত আর্থিক বিষয় সংক্রান্ত অভিযোগ তুলে নতুন একটি মামলা করা হয়েছে। কেন? সেই মূল কথাটি হচ্ছে এই আইনি পদক্ষেপের লক্ষ্য হচ্ছে বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ থামিয়ে দেওয়া, কেননা দুবাইয়ে কারো বিরুদ্ধে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তাকে ফেরত দেওয়ার সুযোগ সংযুক্ত আরব আমিরাতের আইনে নেই। অর্থাৎ ওই মামলা যতদিন নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত তিনি ভিন দেশের নাগরিক হলেও এবং তার নিজের দেশে কোনো মামলা থাকলেও সেই মামলার মুখোমুখি করতে দেওয়া হবে না, অর্থাৎ তাকে তার নিজের দেশে ফেরত পাঠানো হবে না। আর এ কারণেই নাকি বেনজির আহমেদকে এখন ফিরিয়ে আনাটা একেবারে অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা কিংবা আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা রয়েছে এমন অনেকের মন্তব্য চাওয়া হয়েছিল। তারাও বলছেন যে আসলে আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যক্তি অনেক সময় স্থানীয় আদালতে বিভিন্ন ধরনের মামলা করে থাকেন এবং এসব আবেদনের মাধ্যমে তারা মূলত বিচারিক সুরক্ষা দাবি করে থাকেন, গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন অথবা প্রত্যর্পণ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় আদালতের তত্ত্বাবধানে থাকার সুযোগটি তারা নিতে চান। মূল বিষয়টি হচ্ছে তার নিজ দেশে যে মামলাগুলো সেইগুলোর মুখোমুখি যাতে না হওয়া লাগে সেই বিষয়টি নিশ্চিত করতে চান। বেনজির আহমেদ সম্পর্কে নতুন যে তথ্যটি পাওয়া গেছে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পুলিশের পক্ষ থেকে কেউ করতে চাননি। তাদের বক্তব্য হচ্ছে যে নির্দিষ্টভাবে কোনো ধরনের তথ্য মানে এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। আমি এর আগে আপনাদের জানিয়েছিলাম যে বেনজির আহমেদকে ফিরিয়ে আনা কতটা কঠিন হবে এবং সেটি সম্ভবত আমাদেরকে দেখতে হবে যে সরকার যে একটি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছিল যে তাকে আটক করে পুলিশ একটি ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এটি বিএনপি সরকারের কৃতিত্ব, সেই সুযোগটি সম্ভবত সরকারের জন্য ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। তারপরেও বলা যায় না, রেকর্ড তো আছে যদিও ইন্টারপোলের সহায়তায় ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে এই জুন মাসের 2টা তারিখ নিয়ে পুলিশের মধ্যে উদ্বেগ ছিল, সন্দেহ ছিল। পুলিশের গোপন নথিতে আমরা সেরকম তথ্যই পেয়েছি গণমাধ্যমের সূত্রে। তারিখ দুটা কি? 11 জুন এবং 23 জুন। 11 জুন ছিল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, আর 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। 11 জুন পার হয়ে গেছে, খুব বেশি ঘটনা ঘটেনি, কিন্তু এরই মাঝে বিগত কয়েকদিনে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে শোডাউন, বিশেষ করে গত মাস থেকে শুরু করে এই মাস পর্যন্ত আওয়ামী লীগের শোডাউনের যে কি বলবো মাত্রা এবং বহর এবং তাদের ওজন, এগুলো সব বেড়েছে। সেখানেই পুলিশের নতুন উদ্বেগ তৈরি হয়েছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনটাকে কেন্দ্র করে। আমরা গতকালকেও আওয়ামী লীগের একাধিক শোডাউন দেখেছি এবং মহাখালীর ঘটনাটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেই কারণেই পুলিশের উদ্বেগ আরও বেড়েছে। পুলিশ মনে করছে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগ ভয়াবহ রূপে আবির্ভূত হতে পারে। পুলিশের গোপন প্রতিবেদন সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে। চলুন পুলিশের প্রতিবেদনে কি বলা হচ্ছে, গণমাধ্যমে কি উঠে আসলো, আওয়ামী লীগ ততটাই কি প্রস্তুত যতটা পুলিশ আশঙ্কা করছে? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন, এই দিনটিকে কেন্দ্র করে এই দিন যত ঘনিয়ে আসছে পুলিশের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং তারা গোয়েন্দা প্রতিবেদনে এই উদ্বেগের কথা তাদের অভিভাবক স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ সরকারকে জানিয়েছে। এরকমই একটা চাঞ্চল্যকর প্রতিবেদন উঠে এসেছে গণমাধ্যমে। দেশ রূপান্তরে এই প্রতিবেদনটা করা হয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তর। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বেনজির আহমেদের বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে। এই বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার পর সে যে মুক্তি পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, এইগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।